বাড়ি ফেরার পথে মনস্থির করে ফেলল অরূপ, অনেক হয়েছে, আর নয়। আজই কথাটা বলে ফেলতে হবে শান্তাকে, বলতেই হবে। কতদিন আর এভাবে দু নৌকায় পা দিয়ে চলা যায়? এবার একটা এসপার ওসপার দরকার। ছুটন্ত মিনি বাস এখন ভিড়ে ভিড়। একটু আগেও অরূপ যখন স্ট্যান্ড থেকে উঠেছিল তখন বেশ ফাঁকা ছিল বাসটা, বসার জায়গাও ছিল কিছু। পার্ক স্ট্রিট ছাড়তে না ছাড়তেই মানুষ উপচে পড়ছে, কটু ঘামের গন্ধে বিজবিজ চারদিক। কদিন ধরে গরমও পড়েছে খুব। জানলায় বসেও যেন ঠিক আরাম হচ্ছিল না অরূপের। কসরত করে পকেট থেকে রুমাল টেনে বার করে মুখ মুছল অরূপ। এখনও রুমালে গন্ধটা লেগে আছে, কস্তুরীর সুবাস, হয়তোবা চোখের জলও। অরূপ কাছে থাকলে কস্তুরী নিজের রুমাল ব্যবহার করে না, অরূপেরটাই তার চাই। চোখ বুজে কস্তুরীকে চোখে আনলো অরূপ। মেয়েটা এখনো বড্ড ছেলে মানুষ, বাচ্চা মেয়ের মতো কারণে অকারণে হাসি, কথায় কথায় অভিমান, একটুতেই খুশি, দেখতে না দেখতেই চোখ টলটল। কে বলবে কস্তুরীর ভেতরে অত চাপা কষ্ট আছে? কোনো এক মদ মাতালের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল, অতিষ্ঠ হয়ে 1 বছরের মধ্যে তাকে ছেড়ে চলে এসেছে, ডিভোর্স নিয়েছে, মনের জোরে নিজের পায়ে দাঁড়িয়েছে, চাকরি বাকরি করছে। নাকি কষ্টটা আছে, অরূপকে পেয়ে সব ভুলে থাকে কস্তুরী? নিশ্চয়ই তাই। অরূপই তো তাকে প্রথম ভালোবাসতে শেখালো, নতুন করে স্বপ্ন দেখালো, জীবনের ওপর বিশ্বাস ফিরিয়ে আনলো আবার। অরূপই তো এখন কস্তুরীর সব থেকে বড় আশ্রয়। তবু আজ কস্তুরী দুম করে বলে বসলো কেন? হঠাৎ আজ এ কথা মনে এলো কেন? অফিসে এসব জানাজানি হয়ে গেছে। মাধবীদি আজ জিজ্ঞেস করছিল, তোদের এই সম্পর্কের পরিণতি কি? তুমি কি বললে? কি বলবো, আমিও তো নিজেই জানি না। কস্তুরী আঙুলে পাকাচ্ছিল অরূপের রুমালটাকে, হঠাৎ থেমে গিয়ে বলল, ডিভোর্সি মেয়ে আমি, আমায় নিয়ে কত লোকে কত কথা বলে। মাধবীদি বলছিল অরূপ দাশগুপ্ত বউ বাচ্চা ছেড়ে কখনোই তোকে বিয়ে করবে না, দেখে নিস, খেলাবে। অরূপ গুম হয়ে গিয়েছিল। তোমারও কি তাই বিশ্বাস? তোমারও কি মনে হয় আমি তোমায় খেলাচ্ছি? আমি কি তাই বলেছি? অফিসে সবাই যা বলা বলি করে, বলুক যে যা খুশি, সকলের মুখের ওপর আমরা ঠিক একদিন জবাব দিয়ে দেবো, দেখো। অরূপ একটুখানি দম নিয়ে বলেছিল, তুমি তো জানো আমি তোমাকে কি ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি। আর কটা দিন সময় দাও আমায় প্লিজ। রানীকুঠি এসে গেছে, হাঁকাহাঁকি করছে কন্ডাক্টর। পকেটে রুমালখানা গুজে অরূপ উঠে দাঁড়ালো, ভিড় ঠেলে এগোলো গেটের দিকে। সামনেই মার হাত ধরে একটা বাচ্চা ছেলে, ভিড়ের চাপে ছটফট করছে বেচারা, একদম বাবুনের বয়সী। অরূপ টপকে যেতে গিয়েও কি ভেবে ছেলেটার হাত ধরে ফেলল, সাবধানে নামিয়ে দিল বাস থেকে। ছেলেটার মা ধন্যবাদ গোছের কিছু বলল যেন, অরূপের কানে গেল না। অন্যমনস্কভাবে বাস স্টপে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। বাবুনের জন্য কি যেন একটা কিনে নিয়ে যেতে বলেছিল না শান্তা? কি যেন, রং পেন্সিল, স্টিকার, চার্ট পেপার, মনে পড়ছে না। থাক, শান্তা নিজেই কিনে নেবে। বাবুনকে যদি শান্তা না ছাড়ে, যদি জোর করে নিয়ে চলে যায়, তখন তো ছেলের জিনিস তাকেই কিনতে হবে। এখন থেকেই বরং অভ্যেসটা হোক। ভাবতে গিয়ে কোথায় যেন একটা কাঁটা খচখচ করে উঠল অরূপের। 4.5 বছরের বাবুন তার বড় আদরের, শান্তাকে নয় ছেড়ে দিতে পারবে অরূপ, কিন্তু বাবুন? ওদিকে আবার ছেলে না দিলে শান্তাই বা থাকে কি নিয়ে? সমস্যা। একটা ব্যবস্থা অবশ্য করা যায়। বাবুর নয় মার কাছে কিছুদিন রইল, কিছুদিন বাবার। শান্তা কি রাজি হবে? যাকগে যাক, তখনকার ভাবনা তখন, আগে শান্তাকে তো ছাড়া যাক। অরূপ মন্থর পায়ে হাঁটা শুরু করলো।
হঠাৎ কোত্থেকে রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে শরীরে। অফিস ছুটির পর প্রতিদিন সে আর কস্তুরী গিয়ে বসে থাকে গঙ্গার ধারে। নদীর স্নিগ্ধ বাতাস আর কস্তুরীর টাটকা নিঃশ্বাস সঞ্জীবনী হয়ে সপ্রাণ করে দেয় তাকে। আজও তো ছিল, খানিক আগেও। তবু কেন এত ক্লান্তি? তবে কি কস্তুরীর কথা শান্তাকে বলতে হবে বলে মনে মনে টেনশন হচ্ছে অরূপের? ধুস, কিসের টেনশন? সত্যি কথাটা বলতে অরূপ মোটেই ঘাবড়াবে না। বাড়ির দরজায় এসে অরূপ বেল টিপল। অন্যদিনের মতো জোরে জোরে নয়, বেশ আস্তে, যেন কোনো অপরিচিত বাড়ির দুয়ারে এসে দাঁড়িয়েছে সে। শান্তা দরজা খুলেছে। এসেছো? দেখো দিদি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। দিদি মানে অরূপেরই দিদি, কাছেই থাকে বাঁশদ্রোণীতে। অরূপের বিয়ের পর ভাইকে কাছাকাছি রাখবে বলে নিজেই বাড়িটা দেখে দিয়েছিল দিদি। আগে রোজই আসতো, ইদানিং ছেলেমেয়ের পড়াশোনার চাপে উপস্থিতি একটু কমেছে। অরূপ ঢুকতে দিদি বলল, হ্যাঁ রে, তুই নাকি আজকাল রোজ এই সময় বাড়ি ফিরিস? কি করিস এতক্ষণ অফিসে? অরূপ গম্ভীর মুখে বলল, কাজ থাকে, ওভারটাইম। তাই বল। তা এই যে রোজ রোজ এত ওভারটাইম করছিস, এক্সট্রা পয়সাগুলো জমাচ্ছিস তো? যেটুকু পারি জমাই। হ্যাঁ জমা, কদিন আর ভাড়া বাড়িতে থাকবি? এবার একটা ফ্ল্যাট ট্যাট বুক করার কথা চিন্তা কর। শান্তা রান্নাঘরে ঢুকে গেছে, চায়ের জল বসাচ্ছে বোধহয়। সেখান থেকে চেঁচিয়ে বলল, ওই কথাটাই তোমার ভাইকে একটু ভালো করে বোঝাও তো দিদি। এই টুকুটুকু দুখানা ঘরে মাথা গুঁজে আছি, জল নিয়ে বাড়িওয়ালার সঙ্গে নিত্য অশান্তি। দরকারে দেওয়ালে একটা পেরেক পুঁততে গেলেও অবিনাশবাবু উপর থেকে হাঁ হাঁ করে নেমে আসে। অরূপ মনে মনে বলল, তোমার অশান্তি যাবে না শান্তা। ফ্ল্যাট হয়তো একদিন আমার হবে, কিন্তু সে ফ্ল্যাট তোমার হবে না। মুখে বলল, আমি ভাবি না। কে বলল? কত প্রমোটারের সঙ্গে কথা বলেছি জানো, সুটেবল একটা পেয়ে গেলে অফিস থেকে লোন নিয়ে। খুব ভালো, করতে হলে এই বয়সেই করে ফেল। তোর জামাইবাবু তো কিছুতেই পেরে উঠল না, তোদের হলে আমারও ভালো লাগবে। দিদির স্বরে হালকা বিষাদ, দুঃখ বিলাস। জামাইবাবুদের নিজেদের অত বড় বাড়ি, তবু আপনি কপনি হয়ে ফ্ল্যাটে ঢুকতে পারেনি বলে হাহাকার। অনর্থক কথা বাড়ালো না অরূপ। মেঝেই বসে ছোট ছোট পিচবোর্ডের টুকরো জোড়া লাগিয়ে ছবি বানাচ্ছে বাবুন। পশু পাখি, মাছ, ফুল, পাতা। ছেলেটা বড় শান্ত, নিজের ছোট্ট জগতে তন্ময় হয়ে থাকে দিনরাত। অরূপ ঝুঁকে ছেলের কোঁকড়া কোঁকড়া চুলে হাত বোলালো একটু, তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ঢুকে গেল বাথরুমে। বাথরুমটা ছিল বেশ মলিন, স্যাঁতস্যাঁতে। এ বাড়িতে ঢোকার সময় বাড়িওয়ালা শাওয়ার লাগিয়ে দেবে বলেছিল, দেয়নি। চৌবাচ্চা ব্যাপারটাকে বড় স্থূল মনে হয় অরূপের। তবু উপায় কি? শান্তার মতো রসকসের নারীকে এসে যখন এতদিন সহ্য করেছে, এই চৌবাচ্চাটাকেও না হয় আর কিছুদিন। হরাস হরাস করে গায়ে খানিকটা জল ঢালল অরূপ। কস্তুরী মোটেই শান্তার মতো ঘরে বসে থেকে শুকিয়ে যাওয়ার মেয়ে নয়। দুজনের রোজগারে দিব্যি একটা আধুনিক ফ্ল্যাট বানানো যাবে মনের মতো করে। কস্তুরীর রুচিও আছে, ভারী শৌখিনভাবে সাজাবে ফ্ল্যাটখানা। কিন্তু শান্তাকে কথাটা বলা যায় কেমন করে? ঝপ করে বলে দেবে? আকস্মিক আঘাতে বিবর্ণ হয়ে যাবে কি আটপৌরে শান্তা? গায়ে সাবান ডলল অরূপ, চেপে চেপে সারাদিনের ক্লেদ তুলছে দেহ থেকে। রয়েছেও বলা যায়, যাকে কিনা বলে ধীরে ধীরে ভাঙো। এ কথা সে কথার মাঝে অল্প আভাস ইঙ্গিত দিয়ে তারপর পুটুস করে এক সময়। শান্তা কি শুনেই খুব ভেঙে পড়বে, নাকি রেগে মেগে? তোয়ালেতে গা মুছতে মুছতে আবার একটা ছোট্ট শ্বাস ফেলল অরূপ। বেচারা শান্তা। বাথরুম থেকে বেরিয়ে অরূপ দেখল দিদি চলে যাচ্ছে। দরজায় দাঁড়িয়ে তার সঙ্গে শেষ আলাপ সারছে শান্তা। অরূপ একটু নিশ্চিন্ত হলো, যাক, এবার শান্তাকে একলা পাওয়া যাবে।
শোয়ার ঘর থেকে চুলটুল আঁচড়ে সোফায় এসে বসল অরূপ। নিঃশব্দে চা খেয়ে একখানা সিগারেট ধরিয়েছে। নীলচে সাদা ধোঁয়া পাতলা হয়ে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। বাবুন এখন টিভিতে মগ্ন। কার্টুন ফিল্ম, চলমান ছবি দেখে কখনো হেসে উঠছে আপন মনে, কখনো বা চোখ বড় বড়। অরূপ ছেলেকে ডাকলো, কিরে বাবুন, তুই আমার সঙ্গে একটাও কথা বললি না যে? বারে, তুমি তো পিসির সঙ্গে কথা বলছিলে। এখনো তো বলছিস না। বারে, কার্টুন দেখছি যে। অরূপ বলতে চাইল, আমাকে ছেড়ে তুই থাকতে পারবি তো বাবুন? স্বর ফুটল না। ছেলের ওই নিমগ্ন ঘোর ভাঙিয়ে দেওয়া বড় নিষ্ঠুরতা হয়ে যাবে নাকি? শান্তা পাশে এসে বসেছে। ছেলেকে বলল, তুমি কিন্তু সন্ধ্যে থেকে একটুও পড়াশোনা করলে না বাবুন। বাবুনের চোখ টিভিতে স্থির। বারে, বিকেলে তো 1 2 3 4 লিখলাম, ব্যাস। আর রাইমস মুখস্থ করবে কে? সব রাইমস আমি জানি। বলো তো দেখি। বাবুন শরীর মোচড়াচ্ছে। অরূপ ইঙ্গিতময় সুরে বলে উঠল, ছেলে নিয়ে তোমায় অত চিন্তা করতে হবে না। বাবুন খুব ইন্টেলিজেন্ট, ও ঠিক শাইন করবে দেখো। যত ইন্টেলিজেন্টই হোক, ঘষা মাজা না করলে কিচ্ছু হয় না। সব হয়ে যাবে, ভেবো না। তোমার তো খালি ওই এক কথা, সামনের বছর ওকে হাই স্কুলে দিতে হবে, সে খেয়াল আছে? দিও। কোন স্কুলে চেষ্টা করা যায় বলো তো? তুমি কোন স্কুলে দিতে চাও? আমার তো বাবা সেন্ট পিটার্সই বেশি পছন্দ। শখ কি বাপরে বাপ! ওই স্কুলে ভর্তি করাতে কমসে কম 25,000 টাকার ধাক্কা, তাও যদি ধরে করে চান্স পাওয়া যায়। তারপর মাসে মাসে 100-5 টাকা টিউশন ফি। শান্তা অত টাকা পাবে কোত্থেকে? অরূপের কাছ থেকে অ্যালিমনি চাইবে? চাইতেই পারে। শান্তার যতদিন না কোনো কাজকর্ম জোটে, খোরপোস্ত তাকে দিতেই হবে। তাছাড়া বাবুনকে বড় করার দায় যে অরূপেরও আছে, এ কথা সে অস্বীকারই বা করে কি করে? এখনই কি কথাটা বলে ফেলবে শান্তাকে? এটাই বোধহয় প্রকৃষ্ট সময়। অরূপ মনে মনে শুরুটা ভেজে নিল। তোমার সঙ্গে একটা কথা ছিল শান্তা। কি কথা? কথাটা একটু সিরিয়াস, তোমায় একটু ঠান্ডা মাথায় শুনতে হবে। পলকের জন্য ভ্রুতে ভাঁজ পড়ল শান্তার। পলকে মিলিয়েও গেল। সহজ স্বরে বলল, সত্যি সত্যি কোথাও ফ্ল্যাট বুক করছো? না। তাহলে অফিসের কোনো প্রবলেম? না। অরূপ সামান্য অধৈর্য। অন্য কথা? তাহলে পরে বলো, আমি আগে বাবুনের খাবারটা গরম করে আনি। উঠে রান্নাঘরে যেতে গিয়েও দাঁড়ালো শান্তা। তুমি রুটি খাবে না ভাত? অরূপ হতাশ, চোখ বুজে ফেলে বলল, রুটিই করো। কাজের পর কাজ চলছে শান্তার। বাবুনকে খাওয়ানো রীতিমতো কঠিন কর্ম। অনেক সাধ্য সাধনা করে নরমে গরমে সেই পাট চোকালো আগে। খানাস্টেক রুটি বানালো। ফ্রিজের হিমায়িত খাবার গরম করার জন্য বার করলো একে একে। কাল সকালে কাজের লোকের জন্য মেপে চুপে মশলা বের করে রাখলো গ্যাস স্টোভের পাশে। গরমে দুধ কেটে যায় বলে আবার একবার দুধ জাল দিল। তারপর নৈশাহার সাজাচ্ছে টেবিলে। অরূপের সিরিয়াস কথা শোনার সময় কোথায় তার? না, খেতে বসেও কথাটা পারা গেল না। রোজ রোজ বাজার থেকে অরূপ পটল আনছে বলে উষ্মা প্রকাশ করলো শান্তা। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বাজার দরে ফিরিস্তি শোনাতে হলো অরূপকে। ঝুপ করে প্রসঙ্গ পাল্টে শান্তা ইলেকট্রিক বিলে চলে গেল। সেখান থেকে ভাইয়ের বিয়ের গল্পে। শ্রাবণে বিয়ে ঠিক হয়েছে শান্তার ভাইয়ের। বউকে একটা গয়না না দিলেই নয়। তাই নিয়ে অরূপ ক্রমশ অস্থির হয়ে পড়ছিল। কথাটা কি তবে আজও বলা হবে না? রাতে রান্নাঘর গুছিয়ে শান্তা যখন শোয়ার ঘরে এলো, বাবুন তখন ঘুমে কাদা। অরূপ হাতের পিঠে চোখ ঢেকে বিছানায় আধশোয়া। ভাবছে, শুধুই ভাবছে।
কস্তুরীকে সে সত্যিই ভালোবেসে ফেলেছে। বাঁচতেই পারে। বউ বাচ্চা আছে বলে কি অরূপের আর কাউকে ভালোবাসার অধিকার নেই? একজনকে ভালো লাগছে আর একজনকে লাগছে না। যাকে ভালো লাগছে তার সঙ্গে ঘর করার চিন্তা পাপ, অন্যায়, সমাজ চোখ রাঙাবে। ধুস, অরূপ সমাজকে কেয়ারই করে না। কস্তুরী মিশে গেছে তার অস্তিত্বে। কস্তুরী বিনা বাঁচা এখন তার পক্ষে অসম্ভব। শান্তা ড্রেসিং টেবিলের সামনে বসে আঁটোসাঁটো করে চুল বাঁধছে। আর চোখে অরূপ দেখছিল শান্তাকে। কস্তুরীর জায়গায় শান্তাকে একদমই ভাবা যায় না, তুলনাই হয় না। জিরো জিরো। কি কাঠখোট্টা চেহারা হয়েছে শান্তা। খসখসে অনুজ্জ্বল চামড়া, টিকটিকির লেজের মতো চুল, গালে মেচে তার দাগ, রোগা হতে হতে বুক পিঠ সমান। সে জায়গায় কস্তুরী তো রাজহংসী। শুধু বাবুনের মা বলে কি শান্তাকে আর সহ্য করা সম্ভব? মন থেকে সমস্ত দ্বিধা ছেড়ে ফেলল অরূপ। ঘর ঘরে গলায় ডাকলো, শোনো। দাঁতে কালো ফিতে চেপে ঘুরে তাকালো শান্তা। কি? তখন যেটা বলছিলাম, তোমার সঙ্গে আমার সত্যি একটা জরুরি কথা আছে। আমারও। অরূপ চোখ কুঁচকুলো। তোমার আবার কি কথা? দিদি সন্ধেবেলা কেন এসেছিল জানো? জামাইবাবুর কোম্পানির হাল নাকি খুব খারাপ, যাকে তাকে ভলান্টারি রিটায়ারমেন্টের নোটিশ ধরিয়ে দিচ্ছে। সে কি? প্রশ্নটা করতে না চেয়েও করে ফেলল অরূপ। দিদি তো আমায় তখন কিছু বলল না। বলবে তো বটেই, আজ বলেনি, সবে তখন তুমি খেটে খুটে এসেছো। রিটায়ার করিয়ে দিল, টাকা পয়সাও নিশ্চয়ই দিয়েছে। জানি না, তবে দিদি বলছিল খুব বিপদ। কিছু তো পাবেই, একটা ব্যবসা ট্যাবসা শুরু করতে পারবে। তুমি কি বলবে বলছিলে? বলছি, আগে বিছানায় এসো। কথাটায় কি অন্য কোনো আহ্বান আছে ধরে নিল শান্তা। চুপচাপ খাটে এসেছে। বাবুনকে দেওয়ালের দিকে সরিয়ে মাঝখানে নিজের জায়গা করে নিল। সায়ার দড়ি আলগা করল, ব্লাউজের হুকগুলো খুলে দিল পুটপুট। গরমে এভাবে শিথিল হয়ে শোয়ে শান্তা। অরূপ অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। চোখ বুজে বলল, আচ্ছা শান্তা, আমি যদি আর তোমাদের সঙ্গে না থাকি, ধরো যদি চলে যাই। শান্তা শুতে যাচ্ছিল, থমকে গিয়ে বলল, ও আবার কি কথা, কোথায় যাবে? ধরো রইলাম না, তুমি একা একা বাবুনকে মানুষ করতে পারবে তো? রাত দুপুরে কি উৎপটাং কথা শুরু করলে? শান্তা চোখ পাকালো। এই তোমার দরকারি কথা? না না, সিরিয়াসলি বলছি। জীবন তো একই রকম নাও থাকতে পারে, কত কিছুই তো হয়ে যেতে পারে। পারে না? যখন হবে তখন ভাববো। শান্তা তবু নির্বিকার। হঠাৎ আজ এমন উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে কেন? উল্টোপাল্টা নয়, ভাবছিলাম অরূপ মরিয়া হলো। ধরো আমার একটা অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশন হলো, আমি তোমাদের ছেড়ে চলে গেলাম। শান্তা মুহূর্তের জন্য স্থির, পরক্ষণে খিলখিল করে হেসে উঠেছে। ইস, সে মুরত তোমার আছে নাকি? আমি তো বেঁচে যাই তাহলে। বলতে বলতে হঠাৎই ঝুঁকেছে। অরূপের খোলা পিঠে আঙুল রেখে বলল, এই তোমার কি হয়েছে গো? অরূপের সব কথা গুলিয়ে গেল। হতচকিত স্বরে বলল, কি হয়েছে? এ মা, একেবারে চাপড়া চাপড়া হয়ে গেছে, এক্সিমার মতো। শান্তা হাত বোলাচ্ছে পিঠের মাঝখানটায়। আগের বারও গরমে ঠিক এরকম হয়েছিল। কি গো তুমি টের পাও না? জ্বালা করে না? ফোঁস করে একটা লম্বা শ্বাস ফেলল অরূপ। করে মাঝে মাঝে। একটু মলম লাগিয়ে দেবো? দাও। আঙুল নড়ছে পিঠে, না জাদুকাঠি। অরূপের কেমন যেন বিবশ লাগছিল নিজেকে। বিবশ না অসহায়? না, আজও কথাটা বলা গেল না। কালও কি পারবে অরূপ? পরশু, তরশু?
অরূপ টের পাচ্ছিল ভালোবাসি বলার থেকেও ভালোবাসি না বলাটা অনেক অনেক বেশি কঠিন। কেন যে কঠিন